কোমরে ভারী কিছুর অস্তিত্ব টের পেতেই সকালের গাঢ় স্নিগ্ধ ঘুমটা ভেঙে গেল। মিটমিট করে চোখ মেলিয়ে তাকাতেই জানান দিল মিষ্টি একটা সকালের। মাথাটা কিঞ্চিত ব্যথা হতে লাগলো, হয়তো অনেক বেশি ব্যথা হচ্ছে, কিন্তু বুঝেও বুঝতে চাইছি না আমি। সুখ নামক অনুভূতির কাছে রোজকার মাথা ব্যথা নিছক তুচ্ছ একটা জিনিস বলে মনে হলো। এই মুহূর্তে চাই না এই তুচ্ছ বস্তুকে আমলে নিতে। আড়মোড়া ভেঙে উঠতে গেলেও পারলাম না, আটকে গেলাম কোমরে ভারী কিছুর জন্য। সোজা হয়ে দেখতেই নজরে আসলো তাসফি ভাইয়ার শক্তপুষ্ট হাতটি। আলতো করে ছুঁয়ে রেখেছেন কোমরে। সুখময় সকালটা কেন জানি দ্বিগুণ ভালো লাগায় ছেয়ে গেল। তাসফি ভাইয়ার দিকে তাকালাম। উপর হয়ে শুয়ে আছেন বাচ্চাদের মতো করে। সকালের স্নিগ্ধতার থেকেও ওনাকেই বেশি স্নিগ্ধ লাগছে। উপর হয়ে ঘুমানোর ফলে পুরো মুখটা দেখা গেল না, কিন্তু বন্ধ চোখ দুটো ঠিকই দেখা গেল। আস্তে করে ওনার হাতটা সরিয়ে বিছানা থেকে নেমে গেলাম। রুম জুড়ে পায়চারি করতে করতে গাছগুলোকে ছুঁয়ে দিতে লাগলাম। গাঢ় সবুজ পাতাগুলো জীবন্ত প্রাণ ছড়িয়ে দিচ্ছে রুম জুড়ে। রুমে থাকা সমস্ত গাছগুলোকে হাত দিয়ে ছুঁয়ে দিয়ে বারান্দার থাই গ্লাসের দিকে আসলাম। পর্দার কিছুটা সরিয়ে আস্তে করে টেনে নিলাম থাই গ্লাসটা। মুহূর্তেই সকালের শিরশিরে দমকা হাওয়া এসে ছুঁয়ে দিল। চোখ বন্ধ করে অনুভব করলাম আমি। এতদিন পর ফুরফুরে মেজাজে সকালের মিষ্টি আবহাওয়াটা অনুভব করে আজও ভরে উঠল মন। বারান্দায় থাকা গাছগুলো ছুঁয়ে দিতে লাগলাম। ফুলগুলো পাপড়ি মেলে মুক্ত হয়ে ছেড়ে দিচ্ছে চারদিকে। ছোট ছোট গাছগুলো দুলতে লাগলো। ভালো লাগায় পরিপূর্ণ হয়ে গেল সকালটা। গত 15 দিন সকালে ঘুম থেকে উঠতে না পারলেও ঘুম ভাঙলেই বারান্দায় এসে দাঁড়িয়েছি। রুম ও বারান্দার গাছগুলো এই 15 দিনে আমার অনেকটা আপন হয়ে উঠেছে। বারান্দায় এভাবেই দাঁড়িয়ে কেটে গেল কিছু মুহূর্ত। ঠিক কতক্ষণ কেটে গেল ধারণায় আনতে পারলাম না। হঠাৎ কারো উপস্থিতি অনুভূত হলো। উপস্থিতকৃত মানুষটারও জানান দিল মন। ঠোঁটের হাসিটা বিছিয়ে গেল আরো। অবুঝ হৃদয়টা এই মানুষটারই অভাব অনুভব করছিল যেন। কেন কেন করছিল সেটা ঠিক জানা নেই আমার। কিছুক্ষণ চলল নীরবতা। তারপর ভেসে আসলো, আজকে তো তাড়াতাড়ি উঠে গেলি যে? অন্যদিন তো টেনেই তোলা যায় না তোকে, কারণ আজকে আমার মন ভালো, মাইন্ড ফ্রেশ। তো এই মনটা ভালোর কারণটা জানতে পারি কি? কিছুটা মন ভার হলো আমার। মুখ গোমরা করে তাসফি ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আজকে যে আমার ভার্সিটির প্রথম দিন, সেটা ভুলে গেলেন আপনি? কিভাবে পারলেন ভুলে যেতে? হেসে উঠল তাসফি ভাইয়া, অনেক শব্দ করেই হাসলেন। ওনার হাসি দেখে ভুরু কুঁচকে গেল আমার। এমনিতে তো আমার বিষয়ে সব কথাই মনে রাখেন, তাহলে এই ছোট বিষয়টা মনে রাখতে পারলেন না? অভিমান জমা হতে লাগলো ওনার প্রতি। তখনই তাসফি ভাই বলে উঠলেন, নিজের সুখের মুহূর্তগুলো কি করে ভুলে যেতে পারি বল? ফেল করে তাকালাম ওনার দিকে। কি বললেন সবটাই যেন মাথার উপর দিয়ে গেল। এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার মাথায় একটা টোকা মেরে বললেন, তোর মোটা মাথায় কিছু ঢোকাতে হবে না, যা ফ্রেশ হয়ে নে। উনি চলে গেলেন। আমাকে কিছু বলারও সুযোগ দিলেন না। যাই হোক, আজকে তো আমার মনটা অনেক ভালো। এই ভালো মনটাকে খারাপ বানিয়ে তো কোনো লাভ নাই। তাসফি ভাইয়া বাইকটা ভার্সিটির গেটের সামনে থামাতেই আমি বলে উঠলাম, ভেতরে যাবেন না? এখানে থামলেন যে? আমার শ্বশুর মামা তো আর প্রতিদিন সামনের গেটটা খুলে রাখবে না, তাই পার্কিং এরিয়া গেট দিয়ে ঢুকতে হবে। সহজ করে বললেই তো হয়, এত বাঁকা কথা কেমনে বলতে পারেন? বলেই একটা ভেঙচি কাটলাম। ইস, কথার কি ছিরি শ্বশুর মামা। তাসফি ভাই বললেন, তেরা কথা ছাড়া তো আবার তোর মাথায় ঢোকে না, তাই তেরা ভাবেই বললাম। তাই বলে দিন দিন চরম লেভেলের বেয়াদব হচ্ছিস, এটাই তার প্রমাণ। যা ভেতরে, আমি বাইক পার্কিং করে আসছি। দাঁতে দাঁত চেপে ধমকের সুরেই বললেন উনি। আমি আর কিছু বলার সাহস করতে পারলাম না। উফ, আমি ভুলে যাই কেন? বজ্জাতটা দুই একটা ভালো করে কথা বললেই তো আর ভালো হয়ে যায় না। তেমনটা এই বজ্জাত বদমাইশটার ক্ষেত্রেও তো হবে। তাকালাম না আর ওনার দিকে। গটগট পায়ে হেঁটে ভিতরে ঢুকলাম। এক ভালো লাগা কাজ করলেও কিছুটা ভয় ভয় অনুভূতি হচ্ছে। চারদিকে কত শত ছেলে মেয়ে, কাউকেই চিনি না। কলেজের 3জন ফ্রেন্ডের চান্স হয়েছে, তারাও অন্য ডিপার্টমেন্টে। এখন কোথায় আছে সেটাও জানি না ঠিক মতো। বজ্জাত লোকটাও তো বললো না ঠিক কোথায় দাঁড়িয়ে থাকবে। ফোন করে জানারও উপায় নেই। সকালে রিফাপুর সাথে কথা বলে ব্যালেন্স শেষ করে ফেলেছি। কি করব ভাবতে ভাবতে এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। হঠাৎ এই যে ব্ল্যাক, কথাটা শুনে পা দুটো থেমে গেল আমার। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে কথাটা তেমন পাত্তা দিলাম না। দুটো পা এগিয়ে যেতেই আবারও কেউ বলে উঠল, এই যে ব্ল্যাক ড্রেস, এদিকে এদিকে। এবারও থেমে গেলাম। কেন জানি মনে হলো আমাকেই ডাকছে। বরাবরই কালো রংটা পছন্দের জন্য আজকে কালো রঙের প্রিয় জামাটাই পরে এসেছি, কিন্তু আমাকে এভাবে কে ডাকতে পারে? কাউকেই তো চিনি না তেমন। মনের কৌতূহল দমাতে না পেরে আশেপাশে দেখতেই কয়েকজন ছেলে মেয়েদের দিকে চোখ গেল। আমার দিকে ইশারা করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি, এদিকে এসো। যেতে ইচ্ছে না হলেও অগত্যা যেতে হলো। 10-11 জন ছেলে মেয়ে বসে আছে। মেয়েগুলোকে দেখে একটু সাহস পেয়ে এগিয়েছি। তাদের সামনে দাঁড়াতেই একটা মেয়ে বলে উঠল, এদিক ওদিক তাকিয়ে চোরের মতো কি খুঁজছিলে? আগে কখনো ভার্সিটিতে আসোনি?
না মানে আমি তো ফার্স্ট ইয়ার, সাথে সাথে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালাম। এদের দেখে মনে হচ্ছে সিনিয়র, আর সিনিয়ররা নতুন স্টুডেন্ট দেখে কি করতে পারে সেটার কিঞ্চিত ধারণা আমার আছে। আমার মনের ধারণাই হয়তো ঠিক হলো। সবাই একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো, তারপর সবাই কেমন যেন হেসে উঠল। মনের কোণে একটু ভয় ঢুকে গেল, তবুও স্থির দাঁড়িয়ে রইলাম। তাদের মাঝে একটা ছেলে হঠাৎ বলে উঠল, ফার্স্ট ইয়ার, নাম কি? ছেলেটার নাটকীয় ভঙ্গিতে রাগ হলো কিছুটা, সেই সাথে মনের ভয়টা কেটে গেল যেন। কিন্তু এদেরকে নিজের রাগ দেখিয়ে কিছুতেই বিপদ বাড়ানোর ইচ্ছে নেই, তাই ইচ্ছে না থাকলেও বললাম, রূপা, রামিয়াত রূপা। সামনের ছেলেগুলোর মাঝে হঠাৎ একজন চিৎকার করে বলল, ও দোস্ত, রূপার দাম যে হারে বাড়ছে, আংটি বানাতে গিয়ে ছ্যাঁকা খেলাম। ভাবলাম রূপার দেখা ইহত জনমে আর পাবো না, কিন্তু এখন তো দেখছি জলদ জ্যান্ত রূপা দাঁড়িয়ে আছে। ছেলেটা থামতেই সবাই হো হো করে হেসে উঠল। দপ করে আগুন জ্বলে উঠলো আমার মাথায়, মনে হচ্ছে মাথা ফাটিয়ে দেই সব কয়েকটার। ছোটবেলায় নিজের নাম নিয়ে আক্ষেপ থাকলেও এখন ভালো লাগা কাজ করে। তার মূল কারণ হিসেবে ধরা যায় হুমায়ুন আহমেদের বিখ্যাত চরিত্র রূপা। আমি কিছু বলার আগেই আরেকটা ছেলে বলে উঠল, শাফিন, তুই তো দেখছিস জলজ্যান্ত রূপাকে, আর আমি ভাবছি এমন রূপা পাইলে সোনারও প্রয়োজন পড়বে না। এবারও হেসে উঠল সবাই। নিজের রাগটাকে আর দমাতে পারলাম না যেন। যা হবার হোক, তবুও এভাবে দাঁড়িয়ে থেকে অপমান সহ্য করা যাবে না। অনেকটা রাগ নিয়েই বললাম, দেখুন, আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন। নতুন বলে যা খুশি করবেন সেটা কিন্তু মেনে নেব না। বাহ, তোমার তো অনেক সাহস, সিনিয়রদের সাথে এমনভাবে কথা বলো। এরপর কি হবে জানো তো? তাদের মাঝের একটা আপুর কথায় এবারেও একত্রে সবাই হেসে উঠল। দমে গেলাম না আমি, বরং আরো তেজি গলায় বললাম, অত শত জানার দরকার নেই আমার। আপনার আগে মানুষের নাম নিয়ে পচানো বন্ধ করুন, তারপরেই সিনিয়র হওয়ার দাবি করবেন। জিশান, এর কিন্তু একটা ব্যবস্থা করতেই হবে তোদের। সেটাই তো দেখছি। প্রথমে ভাবলাম বোকা মেয়ে, কথা বলে ছেড়ে দেব, কিন্তু এখন একে তো একটা র্যাগিং দিতেই হবে। সে মেয়েটির কথায় জিসান নামের ছেলেটি সায় দিল। র্যাগিং কথাটা শুনে কিছুটা হলেও দমে গেলাম এবার। এতক্ষণ যেটার ভয়ে চুপ করেছিলাম সেটাই হলো। উফ, ভাল লাগে না। এতক্ষণ তো চুপচাপ দাঁড়িয়েছিলাম, কথাগুলো না বললেই কি হতো না? এদেরকে তো কেউ প্রতিবাদও করতে আসবে না, বরং সবাই আরো মজা লুটবে। রূপা, তুই আজকে শেষ। সেই মেয়েটার পাশে থেকে অন্য মেয়েটি বলে উঠল, দোস্ত, অনেকদিন রোমাঞ্চকর কিছু করা হয় না, সবকিছু কেমন যেন নিরামিষ। একে দিয়েই শেষ সুযোগটা করে দে। মেয়েটিকে সায় দিয়ে তাদের মধ্যে একজন ছেলে বলল, কেন নয়, তুই বলেছিস আর পূরণ হবে না? এটা তো হতেই পারে না, এক্ষুনি ব্যবস্থা করছি। কি করতে চাচ্ছেন আপনারা? আবারও উচ্চস্বরে হেসে উঠল সবাই মিলে। এবার ভয়টা আরো জেকে বসেছে যেন। হঠাৎ করে বলে উঠল, ওই যে সাদা শার্ট পরা ছেলেটাকে দেখছো, ওই ছেলেটাকে কিস করতে হবে। চমকে উঠলাম আমি, বড় বড় চোখ করে সাথে সাথে পিছন ফিরে দেখলাম সাদা শার্ট পরা ছেলেটাকে। পেছন ফিরে দাঁড়িয়ে আছে অনেক লম্বা করে একটা ছেলে, যার দরুন চেহারা দেখার উপায় নাই। এক পলক দেখেই সামনে তাকালাম। কি বলে কি অসভ্য ছেলেগুলো! আজ পর্যন্ত পরিবারের বাইরে কোনো ছেলে হাত ধরার সাহস পেল না, আর সেখানে অচেনা অজানা একটা ছেলেকে নাকি কিস করতে হবে। সম্ভব না, কিছুতেই সম্ভব না। অনেক জোরেই বলে উঠলাম, অসম্ভব, কিছুতেই এটা করতে পারবো না আমি। পারবে না? পারতে তো তোমাকে হবেই। তা না হলে এর পরিণতি যে কি হবে ধারণাও করতে পারবে না। জিশান নামের ছেলেটা অনেক আত্মবিশ্বাসের সুরেই কথাটা বলল। আবারও এক সূক্ষ্ম ভয় দানা বাঁধল মনে। এবার আস্তে করেই বললাম, এমনটা করতে পারেন না আপনারা, আমি কিন্তু বিচার দিব আপনাদের নামে। ও আচ্ছা, আগে বলবে তো বিচার দেবে? তা কার কাছে বিচার দেবে শুনি? আমাদের কেউ কিছু বলবে তোমার মনে হয়? সোনা রূপা, এবার যাও, যেটা করতে বলেছি সেটাই করো। জিশান, অন্য কোনো ছেলেকে কিস করতে বল, একে বাদ দে। হঠাৎ সেই মেয়েটা জিশান নামের ছেলেটিকে আস্তে করে বলে উঠল। জিশান নামের ছেলেটা তাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোর আবার কি হলো রে সুমি? এখন আর কোনো ছেলে টেলে চেঞ্জ করতে হবে না। আরে আগে দেখ তো সামনের দিকে। সুমি নামের মেয়েটার কথায় সবাই সামনের দিকে তাকালো। সামনের দিকে তাকিয়েই সবার চেহারা কিছুটা পরিবর্তন হলো। আমিও আর মনের কৌতূহল দমাতে পারলাম না। ছেলেটাকে দেখার জন্য পিছনে ফিরে তাকালাম। তাকাতেই চমকে উঠলাম কিছুটা। মনে মনে বলে উঠলাম, তাসফি ভাইয়া। ঘুটঘুটে অন্ধকারে এক বিন্দু আলোর রেখা পেলে মানুষ যেমন আশার আলো ফিরে পায়, ঠিক তেমনি তাসফি ভাইয়াকে দেখার পর শুকিয়ে যাওয়া গলায় পানি ফিরে পেলাম আমি। ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। এই সিনিয়রদের পীড়ায় পড়ে আমি তাসফি ভাইয়া আসার কথা ভুলেই গেছিলাম। কি করে ভুলে গেলাম আমি ওনার কথা? দোস্ত, আর কাউকে পাইলি না? তাসফি ভাইকে চোখে পড়লো কিস করার জন্য? আশেপাশে তো আরো ছেলে ছিল। শাফির নামের ছেলেটা একটু ভীতু গলায় বলল। এবার আমার হাসিটা যেন আরো চওড়া হলো। এটাও স্মরণে এলো, উনি তো সাদা শার্ট পরে এসেছেন, তাহলে এতক্ষণে এরা কি তাসফি ভাইয়ের কথা বলেছিল? এদের ভীতু চেহারা দেখে ভীষণ মজা পেলাম আমি, কিন্তু তা প্রকাশ করলাম না। এবার তাসফি ভাইয়া হয়তো আমাকে খেয়াল করলেন, মনে হচ্ছে আমাকেই হয়তো খুঁজছিলেন। সোজা এগিয়ে আসতে লাগলেন আমার সামনে। উফ, আমার ক্রাশটা আমার দিকে আসছে। তোরা এই মেয়েকে ছেড়ে দে, এর পরিবর্তে আমি কিস করি ওনাকে।
সুমি নামের মেয়েটার কথায় আপনা আপনি আমার ভুরু কুঁচকে গেল। কত বড় সাহস, আমার সামনেই আমার ফুফাতো বরকে কিস করতে চায়। আমি আজ পর্যন্ত চুমুটুমুর ধার দিয়ে যেতে পারলাম না, আর এই মেয়েটা চুমু খাওয়ার জন্য লাফাচ্ছে। মনে হচ্ছে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি। তার মাঝে আরেকটি মেয়ে বলে উঠল, উফ দোস্ত, কিস কেন? এভাবে দেখে তো আমার পুরাই গিলে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। মেয়ে দুটোকে ধমক দিয়ে জিশান থামিয়ে দিল। থাম তোরা, রোমাঞ্চকর সিন দেখার কথা ভুলে গিয়ে র্যাগিং এর কথাও ভুলে যা। তাসফি ভাইয়ের সামনে একদমই মুখে আনবি না। কথাটা শেষ হবার পরেই তাসফি ভাই এসে দাঁড়ালেন সবার সামনে। জিশান নামের ছেলেটার কথা হয়তো শুনতে পায়নি তাসফি ভাইয়া। উনি এসে দাঁড়াতেই মেয়েগুলো ফ্যাল করে তাকালো। মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে ওনাকে। ছেলেগুলো হাসি মুখে ঝুলিয়ে ওনাকে উদ্দেশ্য করে বলল, আরে তাসফি ভাইয়া, আপনি এখানে? উনি গম্ভীর চোখে আমার দিকে একবার তাকালেন, তারপর সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই তো আসতে হলো আর কি। কি হচ্ছে এখানে? না ভাইয়া, তেমন কিছু না। আসলে কি তেমন কিছু না, এতক্ষণ তো একা একটা মেয়েকে পেয়ে খুব কথা বের হচ্ছিল। এখন কি হলো? এতক্ষণ যে র্যাগিং করছিলেন, বলেন ওনাকে। খট করে বলে উঠলাম আমি।